সরকারে এলে প্রথম মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। নিয়ন্ত্রণ হবে বাড়তি করের লাগাম। বিনিয়োগের পাইপলাইন তৈরি যোগাযোগ করে নিশ্চিত করবে বিডা। নতুন শুল্ক কাঠামোতে মানিয়ে নিতে সরকারের নানা পরিকল্পনা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিএনপির মিছিল সমাবেশ। অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি, বিশ্ব মোড়লদের সমালোচনা। যারা মুসলিম বিশ্বের মোড়ল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্লট দুর্নীতির মামলায় পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবার কাদের, কামাল সহ 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ। ফের সংশোধন হচ্ছে ট্রাইব্যুনাল আইন। এবং গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা। শেষ হয়ে আসছে মজুদ খাবার, খাদ্য সংকটে ক্ষুধায় মৃত্যুর শঙ্কা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তা নিশ্চিত করতে চায় বিডা, আর এজন্য সময় লাগতে পারে 1.5 থেকে 2 বছর। যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্ক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে বিডার পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি সহ সামগ্রিক বিষয় তুলে ধরতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করে বিগত দিনগুলোর তুলনায় ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনকে সফল বলে দাবি করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। দেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতার তাগিদ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের সাক্ষাতের পাশাপাশি সরকারের প্রত্যেক বিভাগের সঙ্গে আলোচনার ব্যবস্থা এবারের সম্মেলনে ছিল বলে জানান আয়োজকরা। এই সামিটে কিছু সেমিনার বা আলোচনা সভা রাখা হয়েছে, তার চাইতে বেশি জোর দেওয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য, যাতে বিনিয়োগকারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন। ফলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে, সেশনের পরেও একটা B2Bর অপশন রাখা হয়েছে। তারপর আমি বললাম এখানে দোতলায় 10টা রুম ছিল, সেখানে কনসার্ন এজেন্সিরা ছিল। দেশের আমলাতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বিনিয়োগকারীরা এবার আশ্বস্ত হয়ে ফিরেছেন বলে দাবি করেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে। আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি, অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটাতে শুধু প্রতিশ্রুতি না, কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বিনিয়োগ নিশ্চিত করা স্বল্প সময়ের কোনো বিষয় নয় বলে দাবি করে তিনি বলেন, বিনিয়োগ নিশ্চিতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিডা। একটি প্রাইমারি অবজেক্টিভ বলেছেন এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, কারণ হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। মার্কিন শুল্ক আরোপের ফলে সৃষ্ট নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও কাজ চলছে, জানান বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়, তো আসলে শুধু আমরা না, প্রতিটি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার নীতিতে বিএনপি বিশ্বাসী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠান নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশ আগামীতে ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত বিজনেস সামিট 2025 শেষ হয়। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রদের নতুন দল এনসিপির শীর্ষ নেতারা। পরে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ আগামীতে ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, বাংলাদেশকে শীর্ষ 15 দেশের মধ্যে নিয়ে যেতে হবে।
এদিকে বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার নীতিতে বিশ্বাসী বিএনপি। বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য জিয়া রহমান সাহেবের পলিসির মধ্যে শুরুতেই ছিল, বিএনপির জন্মটাই ছিল অ্যাকচুয়ালি অর্থনৈতিক উন্নয়নের মূল ভাবনাটাই ছিল যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিনিয়োগের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগ ছাড়া দেশ সামনের দিকে আগানো সম্ভব নয়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনের সংহতি সমাবেশে এ আহ্বান জানায় দলটির শীর্ষ নেতারা। বলেন, গাজা ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের উপর অত্যাচার নয়, পুরো মুসলিম বিশ্বকে ধ্বংসের পায়তারা। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতেই বিশ্বের মুসলিম নেতারা নিশ্চুপ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টন এলাকা যেন হয়ে ওঠে এক টুকরো ফিলিস্তিন। প্লাকার্ড আর পতাকায় লেখা প্রতিবাদের ভাষা জানান দেয় সবাই মানবতার পক্ষে। কোনো রাজনৈতিক স্লোগান নয়, সবার কণ্ঠে শুধু বিশ্ব মানবতার আবাহন। দলমত নির্বিশেষে সবাই জড়ো হয় বিএনপির আয়োজনে ফিলিস্তিনি সংহতি র্যালিতে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফিলিস্তিনিদের পক্ষে পুরো বাংলাদেশ থাকলেও একটি অংশ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না, তারাই আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। যে দেশের সাথে নাই আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কারদের যদি উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিতে এই ধরনের মানবতা নৃশংস 85 কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? আর ইসরায়েলি গণহত্যা শুধু ফিলিস্তিনিদের উপর নয়, বিশ্ব মুসলিমকে ধ্বংসের পায়তারা বলেও জানান তারা। পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের এই শাসন, এই অত্যাচার চলতেই থাকবে। পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইসরায়েলের সখ্যতার সমালোচনা করেন বিএনপি নেতারা। গণহত্যা নিয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। সমাবেশ শেষে সংহতি র্যালি বের হয়। কাকরাইল মোড়, শান্তিনগর, মৌচাক, মগবাজার মোড় হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হয় র্যালিটি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 5 আগস্ট লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় নিরাপত্তার জন্য এটি হুমকি হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। বৃহস্পতিবার সকালে আকস্মিক সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় অস্ত্র উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে কেউ আইন নিজের হাতে নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। পরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে তিনি জানান, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায়। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও ভালো। পূর্বাঞ্চলের রাজুকের প্লট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 4 মে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনআই নাহিদকে সঙ্গে নিয়ে
আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ক্ষমতা অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের 10 কাঠার 6টি প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে এ বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারক জাকির হোসেন গালিবের আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ নিয়ে পরবর্তী শুনানি হবে 4 মে। এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় অবৈধভাবে সে নিজে এবং তার মেয়ে এবং তার ফ্যামিলি, শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ছেলে, তাদের বিরুদ্ধে তাদের নামে সে অবৈধভাবে সেখানে প্লট বরাদ্দের একটা সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং সেখানে শেখ পল্লী নামে একটি তারা পল্লীও ঘোষণা করেছে। আজকে সাবসিডি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় এবং আগামী 5-4 তারিখে মামলাটি পরবর্তী তারিখ ধার্য তারিখ নির্ধারণ করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জনাব মোহাম্মদ হাবিব হাসান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 18 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,90,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। পর্যায়ক্রমে দুর্নীতিতে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রতিরোধ 2012। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টের গণ আন্দোলনে সংঘটিত গণহত্যার মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ তাপস, মোহাম্মদ এ আরাফাত, নানক, হাসান মাহমুদ, নফেল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনা হচ্ছে নতুন সংশোধনী। ট্রাইব্যুনালে এই পর্যন্ত 339টি মামলায় গ্রেফতার হয়েছে 54 জন। দেশের স্বার্থে এই বিচার শেষ করা দরকার বলে মত দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। শুরুতে সংশোধিত ট্রাইব্যুনাল আইনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এরপর ট্রাইব্যুনালের তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর কাজী এমএইচ তামিম। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, যেখানে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী ব্যক্তিরা। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 339টি মামলা হয়েছে, যেখানে মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা সহ আসামি 141 জন, যার মধ্যে শেখ হাসিনা সহ 87 জন পলাতক আর গ্রেফতার আছেন 54 জন। বিচার কাজ সুষ্ঠু করতে ট্রাইব্যুনাল আইনের ওপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে, যেখানে কাউকে গ্রেফতারে কর্তৃপক্ষের অনুমতি লাগবে না এমন বিধান রয়েছে। আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে, আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থদাতাদের বিচারে সব তথ্য একসঙ্গে করে মামলা প্রস্তুতের কথা জানায় প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ক্ষমতায় এলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি।
2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে দলটি। এছাড়াও জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও কাজ করতে চায় দলটি। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। শেষ হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এতে বিশ্বের বিনিয়োগকারীরা অংশ নেন। মতামত তুলে ধরে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলও। বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দলটি। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ জনপ্রিয় করতে বিএনপি 11টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বলেও পোস্টে উল্লেখ করেন মির্জা ফখরুল। এর মধ্যে 8টি প্রস্তাবের কথাও তুলে ধরেছেন তিনি। সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়ে ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। আগামী বাজেটে কর আদায় প্রক্রিয়া সহজ করার মাধ্যমে কর নেটওয়ার্ক বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। জানান, রাজস্ব খাতকে সম্পূর্ণ অটোমেশন করার পাশাপাশি ভ্যাটের অডিট ও রিটার্ন আরও সহজতর করা এবং ভ্যাটের সিঙ্গেল রেট নির্ধারণ করে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। আগামী বাজেটে অন্তর্ভুক্তির জন্য আয়কর সংক্রান্ত 19টি, ভ্যাট বিষয়ে 40টি এবং শুল্ক বিষয়ে 55টি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো প্রায়ই রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ আয়োজিত আন্তধর্মীয় সুধী সমাবেশ এই প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতা, ধর্মের স্বাধীনতা এবং সব নাগরিকের সমান অধিকারকে স্বীকার করে। ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নাম বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরোত্তম একে খন্দকার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কর্মীটোলার বিমান বাহিনী ঘাঁটিতে নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাহিনী ঘাঁটি বীরোত্তম একে খন্দকারের এয়ার অধিনায়ক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 12 এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করা, সরকারি উদ্যোগে নিউবর্ন হাব গড়ে তোলা এবং প্রতি বছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মুজিব জানান, তিনি ইতিমধ্যে 41 জন পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন। অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে নতুন জীবন দিয়েছেন। জানান, দেশের যে কোনো স্থানে নবজাতক পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে তার দায়িত্ব নিয়ে চিকিৎসা ও পুনর্বাসন করবেন।